তো এই যে এখানে হচ্ছে চাউল চাউল ধুইয়ে নিছি, আর এটা হচ্ছে মাংস। হ্যাঁ, এই সাইডটা হচ্ছে ভাও ভাও মানে ভাও এক হাত দিয়া মানে করাটা আমার জন্য খুবই কষ্টকর হবে, তারপরও আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখে না, আমার জীবনে আমি তেমন কোনো স্বপ্ন দেখি নাই, মানে আসে না অনেক স্বপ্নে, ওরকম ভাবে না, টুকিটাকি যাও দেখছি সেটাও এখন আর দেখি না। তো আমি হচ্ছে আজকে আরাবিয়ানদের একটা খুব পছন্দের খাবার বানাবো। এটা হচ্ছে ওয়ারাগা আনফ, আঙুর ফলের পাতা। তো এই যে দেখেন, এই বয়ামের ভিতরে এরকম পাতা থাকে, তো এরকম বয়াম কিনে নিয়ে আসে ওনারা। এখানে 2টা বয়াম আছে, এটা অনেক আগে নিয়ে আসছে। হ্যাঁ, আমি বানাই নাই আসলে, এটা বানানোর জন্য যথেষ্ট একটা টাইমের প্রয়োজন, তো এই টাইমটা আমার কাছে থাকে না অন্য সব কাজ। আজকে 1 সপ্তাহ ধরে ম্যাডামের ছেলে নাই, তো রান্না করতে হয় না, তো ওই যে একটা ফ্রি টাইম, আমি একটু রেস্ট করতে পারতেছি, এই কারণে ভাবলাম যে ফ্রি টাইমে এটা বানায় ফেলি। তো এখানে হচ্ছে আমি চাউল নিছি। আসলে আমার না কাজ করার সময় খেয়াল থাকে না ভিডিও করার কথা, মানে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি কখন কাজ শেষ করবো। তো এই যে এখানে হচ্ছে চাউল চাউল ধুইয়ে নিছি, আর এটা হচ্ছে মাংস। হ্যাঁ, এই যে মাংসের কিমা, আর এখানে গোলমরিচের গুঁড়া নিছি, আর হচ্ছে হালকা একটু লবণ দিব। আর এইটা হচ্ছে, এটা কিন্তু দেখতে মনে হইতেছে ধইনা পাতা, কিন্তু এটা ধইনা পাতা না। হ্যাঁ, এটাকে বলে বাদুনিস, এই দেশে বলে এটাকে বাদুনিস, মানে ধইনা পাতার মতো সেম দেখতে, কিন্তু গন্ধ আলাদা, অন্যরকম একটা গন্ধ, যেটা আমাদের এখানে আমি কখনো দেখি নাই দেশে বাংলাদেশে। যাই হোক, এই পাতাটা আরবিরা সব খাবারের সাথে দেওয়ার চেষ্টা করে, ওদের খুব পছন্দ, আমরা যেমন ধইনা পাতা দিই। আর এখানে আমি টমেটো কাইটা নিয়েছি, আর এখানে আমি ছোট্ট একটা কাঁচামরিচ কাইটা দিব একটু ঝালের জন্য আর কি। আর হচ্ছে অলিভ অয়েল তেল দিছি, ব্যাস শেষ, আর কিছু না। পরে এই ভাতটারে সুন্দর করে মাখবো, একটু লেবুর রসও দিব। মানে এটা এমন টক দিয়ে রান্না করে, মানে টকের জন্য মানে খাইতে ইচ্ছা করে না। আমার কাছে তো ভালো লাগে না, কিন্তু ওদের খুব পছন্দের আর কি, খুবই পছন্দের। আর এটা যথেষ্ট ধৈর্যের একটা কাজ, মানে একটা একটা করে পাতা গুছাইয়া এটা বলটায়া, মানে কি যে বিরক্ত লাগে। তবু আমার এই বাসা তো ভালো, কম বানাইতে হয়। আগে যে বাসায় ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই পাতা বানাইতে কইতো মনে হইতো যে মাড়িটা ফাঁক হয়ে যায়, আমি ভিটে ঢুকে যাই, এত বিরক্ত লাগতো। আর ওই বাসায় অনেক বড় ফ্যামিলি ছিল, তো আপনার বেশি অনেক পাতা বানাইতে হতো, কী যে কষ্ট বাবারে। এই পাতা বানানোর চেয়ে 10 কেজি চাইলের বিরিয়ানি রান্না অনেক ভালো। বিচি পড়ছে, বিচিটি ফালাই দিই, কারণ বিচি তিতা লাগবো। তো এখানে সব কিছুই দেওয়া হয়েছে মোটামুটি, আরেকটা জিনিস দিব আসতেছে। দেওয়া শেষ, এখন হচ্ছে আমি ভাতটা মাখবো। ভাতটা মাইখা তারপর হচ্ছে আমি পাতাগুলি রেডি করব। আমি যতটুকু এখানে চাউল, তারপর হচ্ছে মাংস, সবজি সব কিছু মিলাইছি, তো এই 2 বয়াম পাতা হয়ে যাব। আমি এটা মাইখা নেই, তারপরে হচ্ছে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। আমি কিন্তু পাতাগুলি বানানোর জন্য টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, মানে টেবিলের যে জিনিসপত্র আছে এগুলি সরিয়ে নিচ্ছি।
মুরফলের পাতাটা কিন্তু আমার ম্যাডাম এবং আমার ম্যাডামের ফ্যামিলির প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের একটা খাবার। তবে আমাদের কাছে এটা মোটেও ভালো লাগে না, মানে কোনো টেস্টই পাই না, শুধু মনে হয় যে টক আর টক। তো আজকে আসলে এটা বানানোর একটাই রিজন, সেটা হচ্ছে যে আমি সাধারণত মানে এই পাতাটা বানাতে হয় খুব, মানে একটা শৌখিন কাজ এটা, হ্যাঁ, অনেক সময় লাগে। তো আমি আসলে ওইভাবে সময়ই করতে পারি না। তো আজকে যেহেতু ভাবলাম যে রান্না বান্না কম হচ্ছে, আমি রেস্ট করতেছি, মানে একটু আরামসে টাইম কাটাইতেছি, তো এই কারণে এই পাতাটা বানায় রাখলে আমার জন্য খুব সুযোগ সুবিধা হয়, মানে যখন তখন বললে আমি রান্না করে দিতে পারি। তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি, পাতাও রেডি, ধোয়া শেষ, এখানে সব মাখাও শেষ। আর এখানে দুধ নিলাম, আমি 1 কাপ চা নিয়ে বসবো, চা খাবো আর বানাবো। তো আর এই যে এটা হচ্ছে অলিভ অয়েল। তো চাটা বানাই নি, তারপর আপনাদের দেখাবো আমি কীভাবে পাতা বানাই, ঠিক আছে? মোটামুটি আমার 1 বাটি কিন্তু বানানো শেষ। আমি আসলে এতক্ষণ ভরে পাতা বানাইছি। এই যে দেখেন, এই জিনিসটা এই যে এরকম রোল করতে হয়, মানে আমরা ওই যে ভেজিটেবল রোল বানাই না, জাস্ট এরকম। এটার ভেতরে কিন্তু এই ভাত, মাংস জাস্ট এরকম ঢাইকা দিতে হয়, পরে এটা হচ্ছে সিদ্ধ করে। তবে এখন আমি আপনাদের দেখাবো আমি এটা কিভাবে বানাই, কারণ অনেক পাতা ছিল তো আমি 1 বাটি বানাই নিলাম। এটা এখন ফ্রিজে রেখে দিব, আরেক বাটি বানাবো, 2 বাটি হবে আর কি। এটা হয় কি, এভাবে বানায় রেখে দিলে যখন তাদের প্রয়োজন তখন বের করে শুধু রান্না করলে আমার জন্য ইজি হয়, কারণ এই পাতাটা বানাইতে সময় লাগে, ঠিক আছে? যদি আমি মানে আজকের লাগবে, আজকে এগুলি প্রসেসিং করে বানায় রান্না করতে যে আমার খবর হয়ে যায়। এর জন্য আমি সবসময় এটা এভাবে রেখে দিই, যখন তাদের প্রয়োজন আমি শুধু বের করে রান্না করব। তো দেখেন এই যে পাতাটা, এই পাতাটা কিন্তু এই সাইডটা হচ্ছে উল্টা, আর এই যে এই সাইডটা হচ্ছে ভাও। ভাও মানে ভাও, আল্লাহ, নিজের কথায় নিজেই হাসি, উল্টা আর ভাও। অবশ্য আমাদের এলাকা, আমরা এখন যে এলাকায় থাকি না, এই এলাকায় বলে মানে বাইডল, বাইডল পাস, বাইডল বাইডল বলে। আচ্ছা, ওকে, রং সাইড অ্যান্ড রাইট সাইড। আমার এই ভাও কথা শুনে আপনারা হাসেন না কিন্তু। ওকে, এই পাতাটা হচ্ছে এই যে এইভাবে রাখলাম, তারপরে হচ্ছে এই যে এখানে আমি চাউল দিলাম, ঠিক আছে? 1 হাত দিয়া মানে করাটা আমার জন্য খুবই কষ্টকর হবে, তারপরও আমি আপনাদেরকে দেখাইতেছি আমি কিভাবে বানাই। প্রথমে এই যে এই জিনিসটা এইভাবে একটু ভাজ দেব, দিয়ে তারপরে এই যে 2 সাইডের পাতা, ওকে, কিভাবে দেখাই, আচ্ছা, এই 2 সাইডের পাতা এই যে এরকম একটা ভাজ দেব, ঠিক আছে? দিয়ে আবার এই যে এই সাইডের পাতাও এরকম একটা ভাজ দেব, ভাজ দিয়ে তারপরে বেটা, তারপরে এই যে এরকম করে বলটাবো, ঠিক আছে? এরকম করে বলটাবো, আচ্ছা, এই হাতটা করে এরকম করে বলটাবো, এই যে এরকম এরকম, মানে এই সাইডের পাতাগুলি এদিকে নিয়ে আসবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। মানে 2 সাইডের পাতা, এই যে 2 সাইডের পাতা এই যে এরকম করে নিয়ে আসবো, পরে এই যে এরকম করে যখন হয়ে যাবে এরকম একটু চাপ দিব, চাপ দিলে জিনিসটা সুন্দর হয়। অবশ্য আপনারা দেখায় লাভ কি, আপনারা জীবনে এটা বানায় খাইবেন না, এমন পচা জিনিস না খাই ভালো। মানে কোনো জাতপথ কোনো কিছুই না, কোনো খাবারের কোনো আওতেই পড়ে না, কিন্তু আরবিয়ানদের খুবই পছন্দের খাবার। আর এটা এক্সপেন্সিভ মোটামুটি এই আরব দেশে, শুধু যে কাতার সেটা না, সবখানেই। এই রেস্টুরেন্টে মনে করেন 5 পিস একটা ছোট্ট প্রিজে দিবে, 5 পিস, তাই মনে করেন 15 রিয়াল, 20 রিয়াল এরকম। আর আমি যতগুলি বানাইছি আমার মনে হয় কমসে কম 500 রিয়াল হইব সব ঠিক। শালার জীবনে কী করলাম, এই মাইশের বাড়ি খালি প্লেটেই দিলাম। যদি একটা হোটেলেও কাজ করতাম,
এই পাতা লতা বানায় যদি বিক্রি করতাম তবু আজকে অনেক টাকার মালিক হয়ে যেতাম। আরে জিন্দিগি, সমস্যা নেই, কয়দিন পরে দেশে যে একটা হোটেল দিয়ে দিতেছি। হোটেলের নাম কি দিমু, কত নামই তো ভাইবা চিন্তা রাখছি। হোটেল তো দিমু, বাঁচি আর মরি। আপনারা, আমি যদি বাইচে থাকি আপনারা দেখবেন যে আমার একটা রেস্টুরেন্ট হয়েছে ইনশাআল্লাহ। ফাস্টফুড আর কি, রেস্টুরেন্ট বলতে ভাত ভাত মাংসের রেস্টুরেন্ট না, খাবারের রেস্টুরেন্ট, মানে ফাস্টফুড টাইপের না। এইভাবে সম্ভব না বানানো, তা আমি বানাই। জীবনে কত স্বপ্ন মানুষের থাকে না, দেখে না। আমার জীবনে আমি তেমন কোনো স্বপ্ন দেখি নাই, মানে আসলে অনেক স্বপ্নে ওরকমভাবে না, টুকিটাকি যাও দেখছি সেটাও এখন আর দেখি না। তবে এখন রিসেন্ট যেই ইচ্ছাটা, শখটা, সেটা হচ্ছে যে আল্লাহ যেন আমাকে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট করার তৌফিক দেয়। এটা আমার এখন খুবই একটা শখ হয়েছে, এবং শুধু শখ না, এটা হচ্ছে যে আমার জীবনে ভালো থাকার জন্য প্রয়োজন। হ্যাঁ, বৈশা খাইলে আর রাজার ভাণ্ডও ফুরায় যায়, তো বৈশা খাওয়া যাবে না সোজা কথা। আর বৈশা থাকলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়, মানে সমস্যা হয়। যেহেতু জিপুত নাই, স্বামী সন্তান নাই, তো আমি মনে করি না বৈশা খাওয়াটা আমার জন্য শোভনীয়। সবার মাঝখানে থাইকা, সবার কাছে থাইকা কিছু একটা করে নিজেকে ভালো রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পাতা রে পাতা, ছিঁড়া যায় এই পাতা, অনেক নরম, অনেক সময় ছিঁড়া যায়। পাতা বেশি হইব, কিন্তু চাউল চাউল হয়ে গেছে, কমে গেছে, সমস্যা নেই, ফালাই দেব। আমি অনেক সময় অনেক কিছু ফালাই দিই, আগে করতাম না এসব। আগে মানে এই এখন ফালাই দিই, কারণ হচ্ছে কি, এরা আসলে ভালো লোক ভালো না, এদেরকে আপনি করে লাভ নেই, এসব বুঝেই না এরা। এরা কি জানি মনে করে, আল্লাহ বিনে কেউ জানে না, মন মানসিকতা মোটেও ভালো না। এটা আসলে সবারই, আপনার হচ্ছে খুব কম মানুষ আছে চিন্তা করে যে আমার বাসায় থাইকে আমার কত হেল্প হইতেছে, হ্যাঁ আমি ওর একটু বেশি ভালোবাসি, বেশি আদর করি। কি আর আদর ভালোবাসা, মনে করে এটা তো জব। আমার না সত্যি খুব স্বপ্ন, আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আমি দেশে দেয়া যেন একটা রেস্টুরেন্ট দিতে পারি, এটা আমার খুব শখ। আমার মৃত্যুর আগে দুইটা শখ আছে। এক হচ্ছে আমার দেশে যে আমি যেন একটা কর্মস্থলের ব্যবস্থা করতে পারি, আরেকটা শখ আছে, আমি এটা বলবো না, তবে আমার ভিতরে আছে আর কি। ইনশাআল্লাহ যদি কখনো পূরণ হয় ব্লগে তো অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আসলে আমি আমার ফ্যামিলি, পরিবার, এদেরকে নিয়ে আমি ভালো থাকতে চাই। এর চেয়ে বেশি গাড়ি বাড়ি ধন দৌলত এগুলি আমার অত দরকার নাই। মান সম্মানের সহিত যেন ভালো থাকতে পারি, যেন অভাবটা না হয়। কারণ আমি একটা সময় অনেক অভাব করছিলাম, তো আমি ভয় পাই অভাব কোন অভাবরে ভয় পাই, এটা না যে আমার গাড়ি নাই বাড়ি নাই গলা বাড়া স্বর্ণ নাই এই নাই, এগুলি না। যেমন একটা সময় আমি কষ্ট করছি, মনে কর রান্না করার আগে আমি দেখছি আমার ঘরে নুন নাই, পেঁয়াজ নাই, তেল নাই, চাল নাই, ডাল নাই, মানে এক এক দিন এক একটা নাই নাই নাই। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা আমি নিতে পারি না, যে এটা তো একটা মানুষের মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, মানে এটার অভাব কেন থাকবে? মানুষ খাওয়া পড়া এই জিনিসগুলি, চালের অভাব, মানে এইগুলি না আমার কাছে কেমন জানে, এই কষ্টগুলি মানে চাহিদা একটা আছে। চাহিদা হয়েছে কি আপনার দামি দামি জামা কাপড় পরা, জুতা পরা, মানে ঘুরতে যাওয়া,
মানে বিলাসিতা যেটাকে বলে, বিলাসিতা না। আমি এই যে আমার দেখেন কত সাধারণ না, আমার কোনো বিলাসিতা নেই। আমার হচ্ছে নিত্য প্রয়োজনের যে ব্যাপারটা, হ্যাঁ একটা মেহমান আসছে, এখন আমার ইচ্ছে হয়েছে তারা আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো বা রোস্ট রান্না করে খাওয়াবো, যেন সেই অ্যাবিলিটিটা আমার থাকে। আমার ঘরে যেন চাল ডাল নুন পেঁয়াজ তেল সেটা আমি চাইলেই যেন কিনে নিয়ে আসতে পারি, সেই অর্থটা যেন আমার কাছে থাকে, এইটুকুই আমার চাওয়া, এর চেয়ে বেশি না। আমি যখন মানে এই কষ্টটা আমি করছি তো আমার কাছে না এগুলি খুব প্যানিক লাগে যে আমার জীবনে আমার বাবা মার বাসায় কখনো আমি এই ধরনের কিছু দেখি নাই। আমার বাসায় আল্লাহ বাঁচালে সবসময় কখনো এক বস্তাও না, সবসময় আমাদের বাসায় 2-3 বস্তা চাউল একসাথে নিয়ে আসে। আমার আব্বা সবসময় এই কাজটা করে। কিন্তু আমি বিবাহিত জীবনে মানে এমনও দেখছি যে চালের জন্য ভাত রান্না করতে পারিনি, বুঝছেন? তো ওই যে একটা কষ্ট, কারণ আমি তো আমার লাইফে কখনো এই ধরনের জীবনযাপন করি নাই, যার কারণে ওটার ইটা আমি বুঝি না। তারপরে হাজব্যান্ডের বাসায় গিয়ে ওগুলি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। তো যখন দেখছি যে আর্থিকভাবেও প্রবলেম আবার মানুষ হিসেবেও খারাপ, তখন আসলে আমাকে বেশি অ্যাটাক করছে, বুঝছেন? বেশি অ্যাটাক করছে, আমাকে অনেক বেশি কষ্ট দিছে ব্যাপারগুলি। তো ওই কারণে আমি সবসময় এটা টেনশন করি যে আল্লাহ তুমি আমার ওরকম সিচুয়েশন আমার জীবনে আর কখনো দিও না, যেন এরকম আমি এগুলি নিতে পারবো না, সহ্য করতে পারবো না। তো যার কারণে দেখা গেছে যে আমি বেশি টেনশন করি, আল্লাহ যদি মানে আমি খাবার দাবার অ্যারেঞ্জ না করতে পারি, মানে সেটা যে কি পেনিক। আমি ওই দিনগুলি জানেন আমার না ওই কষ্টগুলি আমি করছি দেখে না আমার কাছে মনে হয় কি যে আমি আর জীবনে কোনো দিন মনে হয়, মানুষ আছে না যেমন বিয়ে হয়েছে, আবার এমনও হইতে পারে ভালো মানুষ সাথে আমার একটা বিয়ে হইতেও পারে, কিন্তু আমি না ওই জায়গায় কখনোই আসতে পারি না। মানে এত বেশি পেন নিয়েছিলাম ওই সময়, মেন্টালি এত বেশি হয়েছিল যে আমি আর কখনো নতুন করে কোনো দিন ভাবতেই পারি না। 10-11 বছর আমি এটা ভাবতেই পারি না। খুব মানে অপ্রত্যাশিত কষ্ট এটা, বুঝছেন? অপ্রত্যাশিত কষ্ট পেয়েছি তো, যার কারণে আমার ভিতরে আর কোনো প্রত্যাশা বলতে কিছুই নেই। হাসি লাগে। শুক্রিয়া আল্লাহ দরবারে, তারপরে শুক্রিয়া। তবে আমার জীবনের অনেক মানে শিখাইছে এই জিনিসটা। আমার এই কষ্টগুলি মনে করেন যে আমি যে ঝর্ণা, আমি কিন্তু 1 নম্বরের একটা ফালতু মানুষ ছিল। মানে বিয়ের আগে আম্মার সাথে কোনো কাজ করতাম না, সারাদিন ঘুরতাম, কলেজ থেকে আসলে চিত্তের পরে ঘুমাইতাম, কাপড় চোপড় আম্মা ধুয়ে দিত, ভাত খাওয়ার প্লেটটাও ধুইতাম না, কিচ্ছু করতাম না। আমি কোনো কাজই করতাম না। আম্মা অনেক বকতো, কিন্তু আমি কাজ করতাম না, কিন্তু পারতাম, করতাম না। আসলে মেয়েরা কাজ করে, আমি করতাম না। তারপরে ঈদের সময় ভাইয়ারে যদি, আমার বড় ভাইরে যদি 2000 টাকা দিত ঈদের কাপড় চোপড় কেনার জন্য, আমার ডাবল লাগতো। আমার একটাতে হইতো না, মানে আমার চাহিদা বেশি ছিল, সব কিছুতেই আমার একটুই বেশি ছিল, খাইতাম বেশি। ভালো একটা জিনিসই করলে মানে আমিই খেয়ে ফেলতাম, আর কারো কথা চিন্তা করতাম না, ভাইয়ের কথা চিন্তা করতাম না, মানে একটু কেমন যেন ছিলাম। এখন ভাবি সেই ঝর্ণা আমি যে কখনো কারো বাসায় এসে কাজ করবো, বিশ্বাস করেন আমার জীবনে কখনো স্বপ্নেও আমি ভাবি নাই। যখন এই কথাটা ভাবি আমার চোখে পানি এসে পড়ে। তবে আমি ভালো আছি, কাজ করতেছি, এটা আমি প্রাউড ফিল করি। মানে আমি মানুষের একটা প্রত্যাশা থাকে না, এটা আমি কোনো দিন ভাবি নাই। আমি তো কাজই করি নাই, কেউ আমাকে আমার 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 আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করে না আমি যে বিদেশে এসে কাজ করতে পারবো। তুই যেই আলসা, তুই কাজ করস না, এটা সেটা হাবি ঝুবি, কেউ বিশ্বাস করেনি। তাহলে আল্লাহ বুঝেন কতটুকু বুকে কষ্ট নিয়ে, কতটুকু দুঃখ নিয়ে, কতটুকু বেদনা নিয়ে আমি এই জীবনে পা দিছি। বিশাল ব্যাপার। আল্লাহ আকবার। তবে হ্যাঁ, এটা এত কষ্ট লাগতো না যদি ফ্যামিলিগতভাবে আমি ছোট থেকেই এই ধরনের টানাপোড়ার মধ্যে মানুষ হইতাম। ও হই নেই তো, হঠাৎ করে জীবনে এগুলি আসছে, আমি নিতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এই যে আঙুর ফল, তবে এরকম করে কিন্তু আমি বাংলাদেশে যাইয়া স্প্রিং রোল বলে না, স্প্রিং রোল মানে কিন্তু বিক্রি করা যাবে না, দেখতে কিন্তু সুন্দর। তা পালং শাক আছে না, পালং শাক দিয়েও কিন্তু এটা বানানো যাবে, ওটা ভালো লাগে।
তারপরে ওই যে পাতাকপি পাতা সিদ্ধ করে হালকা সিদ্ধ করে এরকম করে বানানো যাবে, খারাপ হইব না। প্রচুর গ্যাস হয়েছে আমার। আপনার ফুলকপি আছে না, ফুলকপি খাইলে, ফুলকপি তরকারি খেলেও গ্যাস হয়। এটা কোন মুসিবতে পড়ছে আল্লাহ জানে, যে ফুলকপিতে গ্যাস হওয়ার কি আছে কোন দিনে। ফুলকপিতে গ্যাস হওয়ার কিছু আছে? ফুলকপি খেলেও আমার গ্যাস হয়, যেন গ্যাসের রাজত্ব। শেষ প্রায় পাতা বানানো শেষ করে তারপরে হচ্ছে আর কাজ নেই। তো প্রিয় দর্শক, আমি পাতাগুলি শেষ করি, তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো দুই ইসেতে এই যে এইগুলি হইল, এটা হয়েছে ফুল আর এটা হাফ হয়েছে, পুরা হয় নাই। তো এই 2 ডিব্বা পাতা বানানো শেষ। তো এখন হচ্ছে আমি এগুলি ফ্রিজে রেখে দেবো। তো শেষ, কমপ্লিট। এই দই বানাইতে আমার কতক্ষণ সময় লাগছে বাবা রে বাবা, বহুত সময় লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দেব। প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।